দেখো এই ফ্লুইড মেকানিক্সের আর একটা লাস্ট পার্ট, এটা আগের দিন হয়নি, সেটা হচ্ছে পয়জিউলিস ইকুয়েশন। পয়জিউলিস ইকুয়েশন একটা পাইপের মধ্যে থেকে রেট অফ ফ্লো অফ লিকুইডকে রিপ্রেজেন্ট করে। রেট অফ ফ্লো অফ লিকুইড তার মানে ইউনিট টাইমে কতটা ভলিউম যাচ্ছে ওর মধ্যে থেকে, এইটা রিপ্রেজেন্ট করে। তাহলে ধরে নাও এই একটা পাইপ আছে যার রেডিয়াসটা হচ্ছে আর, ছোট হাতের আর। এই দু প্রান্তের মধ্যে প্রেশার ডিফারেন্স হচ্ছে পি। এর মধ্যে থেকে যে তরলটা ফ্লো হচ্ছে তার সান্দ্রতাঙ্ক হচ্ছে ইটা, কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি ইটা। আর এর লেন্থ হচ্ছে ছোট হাতের এল। এই যদি হয় তাহলে দেখো কি লিখতে পারি। যেটা লিখতে পারি সেটা হচ্ছে লিকুইড ফ্লোয়িং পার ইউনিট টাইম, সেটাকে যদি আমি ক্যাপিটাল ভি বলি, মানে আয়তনের দিক থেকে, তাহলে এইটাকে লেখা যায় ইজ প্রপোর্শনাল টু পি। প্রেশার ডিফারেন্স যত বেশি হবে তত যাবে। এই পাইপের রেডিয়াস তার চতুর্থ ঘাতের সমানুপাতিক হয় বাই ইটা এল। ইটা যত বেশি হবে তত কম যাবে, এল যত বেশি হবে তত কম যাবে পাইপের দৈর্ঘ্য। তাহলে এটা একটু মাথায় রাখো। এইবারে একটা কনস্ট্যান্ট এখানে নিয়ে আসা হয়, সেটা হচ্ছে ভি ইজ ইকাল টু কে। এখানে কে লিখে দাও। এই কেটাকে লেখা হয় পাই বাই 8 পি r2/4 বাই ইটা এল। ভি হচ্ছে আয়তন অফ লিকুইড ফ্লোয়িং পার ইউনিট টাইম বা পার সেকেন্ড। এইটাকে দেখো কি কায়দায় লেখা হচ্ছে, সমান সমান দেখো, না না এটা ইন্টু এল, এটা টু দি পাওয়ার এল হয়। লেন্থ তো এটা তো এরকমই নিচে নামে একটু, এটা লেন্থ। তাহলে দেখো পি হোল বাই 8 ইটা এল বাই পাই r2/4, এইটাকে আমি ভি সমান লিখতে পারি। এবং এই যে পুরো জিনিসটা, এটাকে বলা হয় লিকুইড রেজিস্ট্যান্স। তাহলে সমান সমান পি বাই বড় হাতের আর, তাহলে বড় হাতের আর সমান সমান লেখো লিকুইড রেজিস্ট্যান্স। তাহলে লিকুইড রেজিস্ট্যান্স আর সমান সমান আমি এটা পেলাম। তাহলে ভি সমান সিম্পলি পি বাই আর, যেখানে আরটা তুমি মনে রাখতে পারো। বেশিরভাগ অঙ্ক যা এখান থেকে দেয়, এই আর এর ছোটো আর এর সাথে প্রপোর্শনালিটির অঙ্ক দেয়, এল এর সাথে প্রপোর্শনালিটির অঙ্ক দেয়। বলে একটা লিকুইড আছে, একটা পাইপ আছে, তার মধ্যে থেকে ইউনিট টাইমে ভি আয়তনের লিকুইড ফ্লো হচ্ছে। আর একটা পাইপ আছে যার লেন্থ হচ্ছে ওর অর্ধেক, আর বললো রেডিয়াস তার দ্বিগুণ, এরকম কিছু বললো, তাতে কতটা আয়তনের লিকুইড ফ্লো হবে পার টাইমে। এরকম কোশ্চেন এখান থেকে আসে। এবার এটাতে দুটো কম্বিনেশন আছে, একটা হচ্ছে সিরিজ কম্বিনেশন আর একটা প্যারালাল কম্বিনেশন। তাহলে প্রথম লেখো সিরিজ কম্বিনেশন। সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে ছবি খেয়াল করো, এইটা হচ্ছে প্রথম যে এটা, সেটা প্রথম নলটা, আর এটা তার পরেরটা, দুটো আলাদা আলাদা নল। সিরিজের ক্ষেত্রে মনে রাখতে হয় যে লিকুইডটা, যে পরিমাণ লিকুইডটা ইউনিট টাইমে প্রথম পাইপের মধ্যে থেকে যাবে, সেটাই দ্বিতীয় পাইপের মধ্যে থেকে যাবে। এবং এর ক্ষেত্রে প্রেশার ডিফারেন্স P1, এর ক্ষেত্রে প্রেশার ডিফারেন্স P2। তাহলে এবার আমরা যেটা লিখতে পারি এখানে, V1 সমান সমান V2 সমান সমান V, এই দুটো সমান। সিরিজ কম্বিনেশনের প্রপার্টি হচ্ছে এইটা। তাহলে V1 সমান কি লিখতে পারি, V1 ইজ ইকাল টু আমি লিখতে পারি P1 বাই লিকুইড রেজিস্ট্যান্স R1, আর V2 মানে লিখতে পারি P2 বাই লিকুইড রেজিস্ট্যান্স R2, তাই তো? তাহলে যদি আমি এখন এই দুটোর, হ্যাঁ এই দুটো ইকুয়াল হবে, এই দুটোর পরিবর্তে আমি এখন আর একটা এসে নিই, তুল্য যেটা নিই, তাহলে সেক্ষেত্রে ভি সমান সমান লিখবো কি P1 প্লাস P2 দু প্রান্তের বাই আর এফেক্টিভ
টোটালটা যদি টোটাল প্রেশার নিতে হবে P1 প্লাস P2 দু প্রান্তে টোটাল প্রেশার, তাহলে ফর ইকুইভ্যালেন্ট V equal to P1 plus P2 by R effective তাহলে P1 plus P2 করলে কি হবে, R1 plus R2 হবে তো নিচে, V1 is equal to V2 সমান সমান V, তাহলে সেটা কি লেখা যায়, এই যে সংযোজন প্রক্রিয়া করে P1 plus P2 by R1 plus R2, তাহলে সমান সমান এটা লেখা যায় P1 plus P2 by R1 plus R2, তাহলে আমরা লিখতে পারি R effective এখান থেকে, therefore R effective সমান R1 plus R2, এটা সিরিজের ক্ষেত্রে। এই তোমাকে জাস্ট মাথায় রাখতে হবে এই জিনিসটা, এইটা বেশি ইম্পর্ট্যান্ট এখানে, এটা যে এটার থেকে ইউনিট টাইমে যে ভলিউম ফ্লো হচ্ছে সেকেন্ডটা থেকেও তাই হবে সিরিজের ক্ষেত্রে। কোনো লিকুইড তো আর জমে থাকবে না এখানে, এর থেকে যে পরিমাণ ক্রস করবে ওটার থেকে সেই একই সময় সেটাই ক্রস করতে হবে, তাতে যা হবে হবে, বেগের মান বাড়লো কমলো যা হবে হবে। প্যারালাল কম্বিনেশন বি নাম্বার, প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে এই হচ্ছে প্রথম পাইপটা আর এই হচ্ছে সেকেন্ড পাইপটা। এক্ষেত্রে মনে রাখতে হবে এদেরকে এমনভাবেই রেডি করা হয়েছে যাতে P1 সমান সমান P2 সমান P, এইটা ইকুয়াল, এবং টোটাল যে ভিটা সেটা হচ্ছে V1 প্লাস V2, আগেরটায় কী ছিল টোটাল পিটা P1 প্লাস P2, এখানে ঠিক উল্টোটা তার। ঠিক আছে, তো এখানে দেখবা V মানে কি হবে তাহলে বলো, P বাই R এফেক্টিভ সমান সমান এটা হবে P বাই R1, P1 বাই R1, আর এটা P2 বাই R2, বুঝতে পারছি না, এটা হবে কি P বাই R এফেক্টিভ সমান সমান P বাই R1 প্লাস মানে P1 বাই R1 প্লাস P2 বাই R2, এবার এটা সমান তো P1 P2 তো সমান, তাহলে আমরা যেটা পাচ্ছি 1 বাই R এফেক্টিভ সমান সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2, এইটা এটা তিনটে জিনিস ইম্পর্টেন্ট এখানে। ঝামেলারই আছে বলতে গেলে, আবার ভাবলে অত ঝামেলা না, তোমাদের 11-এর বইয়ে যেটুকু আছে তাতে বিশেষ কিছু ঝামেলা নেই, এবার একটু যদি ভিতরে গিয়ে পড়াশোনা করো একটু ঝামেলা আছে। তো দেখো চেষ্টা করি বোঝানোর। প্রথম হচ্ছে সারফেস টেনশনটা প্রপার্টি হচ্ছে লিকুইডের অনলি, গ্যাসের বা সলিডের কখনো সারফেস টেনশন হয় না, তাহলে লেখো প্রপার্টি অফ অনলি, দেখা যাচ্ছে না এটা লেখো, তাহলে লিখছি প্রপার্টি অফ অনলি লিকুইড, এটা ভিডিও করতে গিয়ে সমস্যা হয়ে যাচ্ছে, প্রপার্টি অফ অনলি লিকুইড। এবার দেখো তো ঠিক আছে, আনএডিটেড ভার্সন দিয়ে দেবো। আচ্ছা দেখো এবারে সারফেস টেনশনটা অ্যাকচুয়ালি কোন প্রপার্টি লিকুইডের দেখি, যার জন্যে লিকুইডটা একটা স্ট্রেচড মেমব্রেন বা টান টান পদ্মার মতো কাজ করে, সেটাকে বলি সারফেস টেনশন। তাহলে দেখো প্রপার্টি ডিউ টু হুইচ, লিখে নাও এটা, প্রপার্টি ডিউ টু হুইচ এ লিকুইড লেয়ার অ্যাক্টস অ্যাজ এ স্ট্রেচড মেমব্রেন and লেখো and due to this property liquids open surface liquids open surface tends to মানে
চেষ্টা করে আর কি, যে টেন্স টু ডিক্রিজ দ্য সারফেস এরিয়া। এই যে কথা দুটো লিখলাম, এই কথা দুটোরই এক্সাম্পল খেয়াল করো ভালো করে। ছোট ছোট ইনসেক্ট জলের উপর থেকে হেঁটে যায় না, ছোট ছোট ইনসেক্ট, কি করে তারা পারে? তারা পারে ওই যে স্ট্রেচড মেমব্রেনের মতো কাজ করছে তাই। আর যে লিকুইড সারফেস তার এরিয়াকে ছোট করছে কিভাবে? আমরা দেখি কি জলের ফোঁটাগুলো সব গোলাকার হয়, পারদের ফোঁটা গোলাকার হয়। কেন হয়? তার কারণ একই আয়তনের বিভিন্ন ঘনবস্তুর মধ্যে দেখা যায় গোলকেরই উপরিতলের ক্ষেত্রফল সব থেকে কম। একই আয়তনের বিভিন্ন ঘনবস্তু আছে, তাহলে ও যদি বড় ঘনাকাকার শেপ নিত তাহলে ক্ষেত্রফলটা বেশি হতো। বুঝতে পেরেছ? তাহলে কজ অফ সারফেস টেনশন বা রিজন অফ সারফেস টেনশন, এসটি দিয়ে লেখো সারফেস টেনশনকে। তাহলে ইন্টারমলিকিউলার ফোর্সেস আর রেসপন্সিবল ফর, আচ্ছা ইন্টারমলিকুলার ফোর্সেস দু রকম হয়, কোহেসিভ ফোর্স আর অ্যাডহেসিভ ফোর্স। এটা একটু লিখে রাখো, কোহেসিভ অ্যান্ড অ্যাডহেসিভ। কোহেসিভ, এই কো মানে একই, মনে রাখবো, আর নিজেদের মলিকুলার, আর অ্যাডহেসিভ এডিএইচই, ঘর্ষণেও তো ছিল এটা। কোহেসিভ অ্যান্ড অ্যাডহেসিভ হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স আর রেসপন্সিবল ফর অ্যারাইজিং সারফেস টেনশন or to arise surface tension, ST, ঠিক আছে, রেসপন্সিবল ফর সারফেস টেনশন। এবার লেখো ডেফিনেশন, সারফেস টেনশন এবার ডেফিনেশনে আসছে। খেয়াল করো ভালো করে কয়েকটা জিনিস। এইটা একটা লিকুইডের ওপেন সারফেস, তার উপরে আমি যদি একটা ইমাজিনারি লাইন নিই তাহলে সেই লাইনের সাথে পারপেন্ডিকুলারভাবে এবং ওই লিকুইড সারফেসের সাথে ট্যানজেনশিয়ালি অর্থাৎ স্পর্শকীয়ভাবে ওই রেখাটার একক দৈর্ঘ্যের যে বল কাজ করে সেটা হচ্ছে এসটি। তাহলে এরমভাবে লেখো, টি ইজ ইকুয়াল টু নর্মাল force to the imaginary line ব্র্যাকেটে লেখো tangential to the liquid surface whole by length of the line। তাহলে এটা স্কেলার কোয়ান্টিটি হলো, কারণ স্পেসিফিক কোনো ডাইরেকশান সারফেস টেনশনের নেই, সারফেস টেনশন স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা নেক্সট হচ্ছে যে কোনো একটা ফোর্সেরই কোনো না কোনো অরিজিন হয়। আমরা ফান্ডামেন্টাল চারটে ফোর্স জানি নেচারে, ইলেকট্রোম্যাগনেটিক, গ্র্যাভিটেশনাল, আর হচ্ছে উইক ফোর্স আর স্ট্রং ফোর্স, চারটে। তাহলে এই ফোর্সটা, এই যে সারফেস টেনশনটা, এটা ইলেকট্রোম্যাগনেটিক টাইপ। কারণ দেখো অ্যাকচুয়ালি এর অরিজিন কোথায়? কোহেসিভ অ্যাডহেসিভ ফোর্স। তাই লেখো ইট ইজ অফ ইলেকট্রোম্যাগনেটিক টাইপ। ওটা ওই যখন ভৌত রাশিটা করাবো একদম প্রথম চ্যাপ্টারে ওখানে আছে এগুলো, ওখানে একটুখানি বলে। ওই চারটেই ফোর্স, তার মধ্যে সব থেকে উইক ফোর্স হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, তারপরে ইলেকট্রোম্যাগনেটিক, তারপরে উইক নিউক্লিয়ার আর স্ট্রং ফোর্স। এই উইক নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। উইক নিউক্লিয়ার ফোর্সটা তোমার তেজস্ক্রিয়তার জন্য দায়ী, আর স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা তোমার হচ্ছে ওই প্রোটন আর নিউট্রনকে বেঁধে রাখার জন্য দায়ী, যেটাকে আমরা নিউক্লিয়ার ফোর্স বলি, ওটা সব থেকে স্ট্রং। তাহলে এটা হয়ে গেল, ডেফিনেশন হলো। আচ্ছা এবারে এগুলো একটু ফটাফট দেখে নাও। মাত্রা, ডাইমেনশনটা নিউটন পার মিটার, ডাইন পার সেমি, আর এম এল টি টু দি পাওয়ার -2 বাই এল, তাহলে এম টি টু দি পাওয়ার -2। এই হচ্ছে তোমার ডাইমেনশন। তাহলে এখান থেকে একটা জিনিস আমি বুঝলাম, সেটা হচ্ছে
সারফেস টেনশন মানে ফোর্স পার ইউনিট লেন্থ, তাই তো? তাহলে আমি যদি তোমাকে এখন বলি একটা টোটাল লেন্থ আছে যার একটা দিকে লিকুইড আছে, তাহলে সেই দিকটাতে টোটাল ওর উপর ফোর্স কত? তাহলে নিশ্চয়ই শুধুমাত্র F=T/L হয়ে যাবে। একটা দিকে যদি লিকুইড যায়, বোধ দিকে লিকুইড থাকলে ওর উপর অ্যাকচুয়ালি ফোর্স কত? 0। তাহলে এখন কয়েকটা ক্ষেত্র খেয়াল করো, যে ক্ষেত্রগুলোতে একটা স্ট্রাকচার আমার কাছে আছে, সেই স্ট্রাকচারটাকে একটা তরলের ওপরে রাখা আছে, সেই তরল থেকে স্ট্রাকচারটাকে টেনে তুলতে আমাকে কতটা ফোর্স দিতে হবে। তাহলে এটা একটুখানি ঝটপট করে কয়েকটা ক্ষেত্রে দেখ। তাহলে মিনিমাম রিকোয়ার্ড ফোর্স হবে, মিনিমাম রিকোয়ার্ড ফোর্স টু পুল অফ এ স্ট্রাকচার ফ্রম এ লিকুইড। এবার স্ট্রাকচারগুলো ডিফারেন্ট টাইপের হচ্ছে। দেখো, প্রথম যদি আমি এরকমভাবে নিই, আমার কাছে একটা রিং আছে, এই যে রিং, যার ব্যাসার্ধ 4, এটাকে একটা তরলের মধ্যে ডোবানো আছে। এবার আমি কি করছি, এইটাকে জাস্ট একটা ফোর্স দিয়ে, ঊর্ধ্বমুখী ফোর্স দিয়ে, সামহাও এটাকে দেওয়া হয়েছে ফোর্স, সেই ফোর্স দিয়ে ওপরে টেনে তুলছি। তাহলে যখন টেনে তুলবো এই লিকুইডটার গায়ে এরকম লেগে যাবে না এরকমভাবে? তাহলে লিকুইড নিচের দিকে ফোর্স দেবে ওর। এবং এই প্রত্যেক ক্ষেত্রে আমরা ওয়েটগুলোকে আমরা ডব্লু বলছি। ওর যে স্ট্রাকচারটা নেবো ওয়েটটা হচ্ছে ডব্লু। তাহলে একক দৈর্ঘ্যে তো আমার ক্যাপিটাল টি বল কাজ করে, তাহলে এখানে দৈর্ঘ্য কত? 2πr না, তাই তো? তাহলে 2πr দৈর্ঘ্যে টোটাল বল কত? তাহলে টোটাল রিকোয়ার্ড ফোর্স, এটা যদি F হয় তাহলে হবে 2πr ইন্টু ক্যাপিটাল টি প্লাস ডব্লু। তাহলে এখানে একটা 2 দিয়ে গুণ হবে অ্যাকচুয়ালি। তাহলে যেহেতু দুদিকেই আমার লিকুইড সারফেস আছে এরকম, অর্থাৎ এই পেন নিলে এপাশেও লিকুইড এপাশেও লিকুইড, তাই 2 দিয়ে একটা গুণ হবে। এই 2 × 2πr × t। এইবারে দেখো, এটা তো রিং নিয়েছি, রিংয়ের পরিবর্তে এটা রিং অফ আর রেডিয়াস। আমি যদি ডিস্ক নিতাম, ডিস্ক নিলে একটা দিকে হবে, এই যে ডিস্ক, তাহলে সেক্ষেত্রে একটা দিকেই লিকুইড থাকবে। সেক্ষেত্রে F হচ্ছে 2πr t প্লাস ডব্লু। প্রত্যেকটারই ওয়েট হচ্ছে, আমি ডব্লু ধরে নিচ্ছি। হ্যাঁ, এদিকটা তো পুরোটাই তো তোমার মেটেরিয়াল, এই ভিতরে শুধু এপাশটাই লিকুইডটা লেগে থাকবে, দুপাশেই থাকে। হ্যাঁ, সেটাই তো বলছি, এপাশেও আছে আর ভেতরের দিকেও আছে, দুটো সারফেসেই আছে। সি নাম্বার দেখো, যদি স্কোয়ার শেপের হতো, স্কোয়ার শেপের কোনো একটা রিং, তাহলে পারতে তো করতে। তাহলে এগুলো জাস্ট বাড়ি করে নিও ওখানে। আর একটা হ্যাঁ, জিনিসগুলো একটু যা জানা, বুঝেছো, আর কিছু না। হ্যাঁ, আর এক্ষেত্রে হচ্ছে স্কোয়ার একটা ল্যামিনা আছে, সেক্ষেত্রে একটা দিকে হবে। তো টপিক 3 হচ্ছে সারফেস এনার্জি। তো দেখো, সারফেস এনার্জিটা কোথা থেকে জেনারেট হয় আগে বুঝতে হবে। কোনো একটা লিকুইড সারফেস অলওয়েজ চাই হচ্ছে যে তার যে ওপেন সারফেস এরিয়া আছে সেটাকে কমাতে, ডিক্রিজ করতে চাই। কিন্তু যদি আমি ওপেন সারফেস এরিয়াকে বাড়াতে চাই, তাহলে লিকুইড নিজে নিজে কখনোই করবে না সেটা। তাহলে বাহ্যিক যে এজেন্ট আছে তাকে সেই লিকুইড সারফেসকে বাড়াতে হবে। তাহলে সারফেস এনার্জিকে যদি আমি ইউ দিয়ে প্রকাশ করি, তাহলে ইউ হচ্ছে প্রতি একক ক্ষেত্রফল বৃদ্ধিতে বাহ্যিক এজেন্ট যে কাজ করে সেই কাজটা। এবং দেখো, সেই কাজটা কিন্তু ওতে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হবে। কেন? বাহ্যিক এজেন্ট তো ওই পৃষ্ঠটানের বিরুদ্ধে করছে কাজটা, ও তো করতে দেবে না। পৃষ্ঠটান তো সবসময় ক্ষেত্রফল কমাতে চায়, ঠিক আছে? তাহলে এই কথাটা একটু জাস্ট লিখে রাখো, লেখো, এ লিকুইড সারফেস অলওয়েজ wants to decrease its open surface area if now this open surface area is increased, comma দিয়ে লেখো,
work will be done against surface tension ST and external agent will do this work. Which stored as potential energy on the surface. পৃষ্ঠ শক্তি বলছে U is equal to stored potential energy by total area. তাহলে ইউনিট এরিয়াকে বাড়াতে আমি কতটা পোটেনশিয়াল এনার্জি স্টোর হচ্ছে সেটা পৃষ্ঠ শক্তি। ওই তো এরিয়া ইনক্রিজড মানে ডেল্টা অফ এরিয়া, কতটা এরিয়া ইনক্রিজ করা হলো আর কি। আবার অনেক সময় দেখো এই কথাটা একটু মাথায় রেখো, অনেক সময় কোশ্চেন এরকম দেয় যে এই বডিটা সারফেস এনার্জি বের করো টোটাল, তাহলে সেক্ষেত্রে আবার আমরা টোটাল স্টোরড পোটেনশিয়াল এনার্জিও বের করি। কীরকম কয়েকটা কেস একটু দেখো, কারণ এখানে একটুখানি ওই কন্ট্রাডিকশান আছে। বললো তোমাকে সারফেস এনার্জি ফর এ লিকুইড বাবল অফ রেডিয়াস আর, এরকম বললো। লিকুইড বাবল তার রেডিয়াস হচ্ছে স্মল আর, বলছে তার টোটাল সারফেস এনার্জি বের করো। তা সারফেস এনার্জি তো আমরা অ্যাকচুয়ালি ডেফিনেশন কি, স্টোরড পোটেনশিয়াল এনার্জি বাই ডেল্টা এরিয়া। কিন্তু এখানে এই টোটাল যে সারফেস স্টোরড পোটেনশিয়াল এনার্জিটা, এইটাকেই আমরা সারফেস এনার্জি বলবো। এবং একটু বাদে দেখব যে এই ইউটা টি এর সাথে সমান হবে, এটা মনে রাখতে হবে। এটা জাস্ট লেখো ক্যান বি প্রুভড, এটা আমার প্রুভের এখানে কোনো দরকার নেই, কিন্তু ক্যান বি প্রুভড। জাস্ট একটা কথা এখানে লিখে রাখো, ইফ টেম্পারেচার ইজ আনচেঞ্জড, টেম্পারেচার যদি চেঞ্জ না করে তাহলে ইউ আর ক্যাপিটালটির মান সমান হয়। ঠিক আছে, তাহলে দেখো এই যে টোটাল এনার্জি আমাকে বের করতে বলছে সারফেস এনার্জি, তার মানে আমার অ্যাকচুয়ালি চাইছে কত, স্টোরড পোটেনশিয়াল এনার্জিটাই চাইছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি হবে ইউ সমান সমান টোটাল এরিয়া কত লিকুইড বাবলের 4 পাই আর স্কোয়ার, তাহলে 4 পাই আর স্কোয়ার ইন্টু টি, এগুলো একটু লিখে রাখো। হওয়া উচিত কিন্তু ইউ, তাহলে হবে অ্যাকচুয়ালি 4 পাই আর স্কোয়ার ইন্টু ক্যাপিটাল টি। আরেকটা দেখা যাক, সারফেস এনার্জি এসি ফর এ সোপ বাবল। সোপ বাবলের ক্ষেত্রে সারফেস এনার্জি খেয়াল করো অফ রেডিয়াস আর ইন্টু ক্যাপিটাল টি, ইউ আর ক্যাপিটাল টি তো সমান। সারফেস টেনশন আর সারফেস এনার্জি নিউমেরিক্যালি সমান, এদের মান। বোঝা যাচ্ছে না? সোপ বাবলের ক্ষেত্রে সারফেস এরিয়া হচ্ছে দুটো। এখন থেকে মাথায় ঢুকিয়ে নাও, যে কোনো লিকুইড সারফেস এরিয়া বায়ুর সংস্পর্শে যে দুটো সারফেস আছে সেই দুটো টোটাল সারফেস এরিয়ার সংখ্যা। যদি সোপ বাবল নিই তাহলে বাইরে এয়ার আছে, ভেতরেও এয়ার আছে, কিন্তু এখানে কি বললাম লিকুইড বাবল মানে কি, ও ভিতরে লিকুইড আছে না, বাইরে তো তোমার এয়ার শুধু। জলের ফোঁটা লিকুইড মানে তরল ফোঁটা বা জলের ফোঁটা। আচ্ছা বাবেলটা কেটে ড্রপ করো তাহলে ভালো হবে, লিকুইড ড্রপ। তাহলে সোপ বাবলের ক্ষেত্রে কি হবে, এটা লিখে রাখো 4 পাই আর স্কোয়ার, এটা ওপরের সারফেস এরিয়া, তার আগে 2 দিয়ে গুণ হবে, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন্টু ক্যাপিটাল টি। এটাই মানে পরীক্ষার সময় মাথায় থাকে না কিন্তু। তাহলে এইখানে লিখে রাখো অ্যাজ সোপ বাবল হ্যাজ 2 সারফেস এরিয়াস। পাশে এঁকে নিতে পারো, এই যে সোপ বাবল এ পাশটাও এয়ার, ভেতরেও এয়ার।
আর লিকুইড ড্রপের ক্ষেত্রে ভেতরে লিকুইড বাইরে এয়ার, তাই একটা সারফেস এরিয়া। এয়ারের সংস্পর্শে যেগুলো সারফেস আছে সেইগুলোই নাম্বার অফ সারফেস এরিয়াস। একটা এদিকে দেখো, এই বললো একটা তোমার সোপ বাবলকে R1 রেডিয়াস থেকে R2 রেডিয়াসে নিয়ে যাওয়া হলো, তাহলে ওয়ার্ক ডান কত? এই যে ওয়ার্ক ডান, স্টোরড পোটেনশিয়াল এনার্জিটাই ওয়ার্ক ডান করবো। ওই যে বাহ্যিক এজেন্ট যে কাজটা করেছে সেটাই তো পোটেনশিয়াল এনার্জি হিসেবে সঞ্চিত ছিল। তাহলে দেখো ওয়ার্ক ডান to increase the radius from R1 to R2 for a liquid drop is equal to এই যে 4 পাই R2 হচ্ছে বড়, তাহলে R2 স্কয়ার মাইনাস R1 স্কয়ার ইন্টু টি ফর এ লিকুইড ড্রপ। আর নিচ থেকে লিখো ফর এ সোপ বাবল সমান সমান হবে 4 পাই, 2 একটা গুণ হবে আগে, 4 পাই R2 স্কয়ার মাইনাস R1 স্কয়ার ইন্টু টি। সোপ বাবল হলেই 2 দিয়ে গুণ করবা। ঠিক আছে, এবার এখান থেকে আরও কিছু কোশ্চেন যেগুলো দেয় সেটা একটু খেয়াল করো এই ফর্মুলার উপর ডিপেন্ড করে। সেটা হচ্ছে বলে এনখানা লিকুইড ড্রপ একসাথে জুড়ে গেল, বা একটা বড় লিকুইড ড্রপ এনখানাতে ভেঙে গেল। তাহলে আমার প্রশ্নের উত্তর দাও, যদি এনখানা লিকুইড ড্রপ একটা বড় লিকুইড ড্রপে পরিণত হয় তাহলে সারফেস এনার্জি বাড়বে না কমবে? সারফেস এরিয়া যদি বড় তৈরি হয় তাহলে কমে যাচ্ছে। তার মানে এনখানা দেখো, এই যে এনখানা লিকুইড ড্রপ, এন ড্রপস, সেখান থেকে আমি পাচ্ছি একটা ড্রপ পাচ্ছি। এই একটা সিচুয়েশান হতে পারে। আর একটা সিচুয়েশান হতে পারে একটা ড্রপ থেকে এনখানা ড্রপ তৈরি হচ্ছে, আইডেন্টিক্যাল সব, এই ড্রপগুলো সব আইডেন্টিক্যাল। তাহলে এটা অফ রেডিয়াস স্মল আর, আর এটার রেডিয়াস ক্যাপিটাল আর, এটা স্মল আর, এটা রেডিয়াস ক্যাপিটাল আর। তাহলে এই ক্ষেত্রে আর ওই ক্ষেত্রে যে ইকুয়েশনগুলো আমি পাচ্ছি দেখো এখানে, এটা আমি পাবো হচ্ছে ক্যাপিটাল আর ইকুয়াল টু n⁻⁴ স্মল আর, আয়তন সমান করে, এখানেও তাই পাবো ক্যাপিটাল আর ইকুয়াল টু n⁻⁴ স্মল আর। এই ইকুয়েশন তো আগেও ক্যাপাসিটার পড়ানোর সময় বলেছি, অনেক প্রশ্নও ছিল এটা দিয়ে। হচ্ছে ওয়ার্ক ডান বের করতে। হ্যাঁ দেখো ওয়ার্ক ডান মানে কি দেখলাম বলো? ওই ক্ষেত্রফলের চেঞ্জ ইন্টু সারফেস টেনশন। তাহলে ক্ষেত্রফলের চেঞ্জ এখানে কত? 4 পাই স্মল আর স্কোয়ার, এটা ছিল এদের টোটাল সারফেস এরিয়া ইন্টু এনখানা ছিল, তার থেকে আমি বাদ দেবো কতটা? 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু ক্যাপিটাল টি। তাহলে এটা ডব্লু সমান সমান, তাহলে এখান থেকে জাস্ট তুমি ক্যাপিটাল আর স্কোয়ারকে n⁻⁴ স্মল আর স্কোয়ার বসাও। তাহলে 4 পাই স্মল আর স্কোয়ার যদি কমন চলে যায় তাহলে থাকছে n-n⁻² ইন্টু টি, 4 পাই হবে ইন্টু ক্যাপিটাল টি। একটা রিলেশন। দেখো এখান থেকে যদি এই ক্যাপিটাল আর এর মাধ্যমে মান বের করতে চাও তাহলে তুমি এই স্মল আর কি ক্যাপিটালের মাধ্যমে এখানে লিখতে পারো, লিখে ক্যাপিটাল আরও কমন নিতে পারো, যেভাবে তোমার এক্সপ্রেশন থাকবে তুমি সেভাবে করবা। মুখস্থ রাখার কিছু বিষয় এখানে নেই, ঠিক আছে? আচ্ছা এইখানে দেখো আর কি দিতে পারে এই কোশ্চেনটাতে, এখানে এই একই রকমভাবে এখানে হবে সারফেস এনার্জির চেঞ্জ। এখানে বলতে পারে তাপ শক্তি কতটা উৎপন্ন হয় বের করো। তাহলে এই যে ওয়ার্ক ডানটা হচ্ছে কে জে দিয়ে ভাগ করলে তাপ শক্তি পাবো, H=W/J, যেগুলো দিতে পারে এখান থেকে H=W/J পাই না? হ্যাঁ কি না বলো?
এইচ ইকুয়াল টু ডব্লিউ বাই জি। এবার এইচ ইকুয়াল টু আমরা এই এক্সপ্রেশনটা আবার ব্যবহার করতে পারি। দেখো ক্যালোরিমিতির যে নীতিটা আছে, এম এস ডেল্টা টি, এম হচ্ছে মাস, এস হচ্ছে স্পেসিফিক হিট ইন্টু ডেল্টা টি সমান সমান ডব্লিউ বাই জে। এটাও আমি ব্যবহার করতে পারি। এমকে এখন কি লিখতে পারি, মাস তো এদের আর পাল্টাচ্ছে না, একই মাস, তাহলে 4/3 পাই আর কিউব বড় হাতের আর কিউব ইন্টু রো করে দেবো, সেটা এখানে ইউজ করতে পারি। তাহলে এই সমস্ত এক্সপ্রেশনগুলো কিন্তু আমি এখানে ব্যবহার করতে পারি। তাহলে এম সমান সমান পাশে লিখে রাখো, এম সমান সমান 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইন্টু রো, এটা হচ্ছে মাস। তাহলে এই সমস্ত দিয়ে কিন্তু এক্সপ্রেশন দিয়ে তোমার অঙ্ক দিতে পারে। এই দেখো নেক্সট হচ্ছে ডিপেন্ডেন্ট অফ এসটি, সারফেস টেনশন কী কী বিষয়ের উপর ডিপেন্ড করে। জুড়ে যাওয়ার জন্য সারফেস কমে যাচ্ছে, জুড়ে গেলে তো কমে যাবে, আয়তন সেম থাকবে, জুড়ে গেলে সারফেস এরিয়া কম হবে। ডিপেন্ডেন্ট অফ সারফেস টেনশন দেখো এ নাম্বার লেখো অন টেম্পারেচার, টেম্পারেচার যদি বাড়ে সারফেস টেনশন ডিক্রিজ করে, মনে রাখবা। টেম্পারেচার বাড়লে সারফেস টেনশন কমে যায়। বি নাম্বার লেখো ইম্পিউরিটিস, ইম্পিউরিটিস যদি আমরা কোনো তরলের সাথে অর্গানিক পদার্থ মেশাই, তা তেল টেল মেশাই, তাহলে সারফেস টেনশন কমে যায়। তাহলে দেখো অর্গানিক ইম্পিউরিটিস, organic impurities decreases surface tension, decreases surface tension। আর লেখো ইনঅর্গানিক, মানে অর্গানিক ইম্পিউরিটিস বলতে আমরা কেমন বলছি, অয়েল, ধরো অয়েল একটা এর উদাহরণ। তাহলে ইনঅর্গানিক ইম্পিউরিটিস ইনক্রিজেস সারফেস টেনশন। ইনঅর্গানিক কারা, ধরো NaCl, ডিটারজেন্ট, এগুলো। আচ্ছা এর মধ্যে কয়েকটা এক্সাম্পল দেখা যাক যেখানে আমরা সারফেস টেনশন লক্ষ্য করি। কোথায় কোথায় বলো, এটা একটু বই থেকে পড়ে নিতে পারবে, ছায়াতে আছে অনেকগুলো উদাহরণ আছে ছায়ায়। কোনটা বলো, NaCl, ডিটারজেন্ট, এগুলো হচ্ছে তোমার ইনঅর্গানিক, যেগুলো ইনক্রিজ করে দেয়। ঠিক আছে, তার মানে এর পরিসীমাটা তো তোমার একই। এখানে কি করা হয়েছে, সাবান জলে একটা সুতোকে ফেলা হয়েছে, সে বৃত্তাকার রূপ নিল, তার এখন একটাকে ফাটিয়ে দিলে বৃত্তাকার ধারণ করছে। তাহলে একদিকে এখন সাবান ড্রপ আছে এই পাশটায়, তাহলে এই যেটুকু পোর্শন বেঁচে থাকলো সাবান জলের, সেই পোর্শনটা মিনিমাম হচ্ছে, সেই জন্য বৃত্তাকার রূপ নিল। ঠিক আছে, সব হচ্ছে তোমার, হ্যাঁ সারফেসটা কমে যাচ্ছে, এটা বেশি হলে সারফেসটা কমে যাচ্ছে। এইগুলো হচ্ছে এক্সাম্পলস অফ ওই সারফেস টেনশন। তারপরে একটা কালির যে তুলো, তাকে যদি একটা জল থেকে তুলে নিয়ে আসা, জলের মধ্যে কালির তুলোগুলো একে অপর থেকে এরকমভাবে আছে আঁশগুলো, কিন্তু যেই তুলে আনা হবে একে অপরের সাথে লেগে যাবে, কারণ ভেতরে যে লিকুইড লেয়ারটা তৈরি হয়েছে সারফেস টেনশনের জন্য, লিকুইড লেয়ার কি তার সারফেস সব থেকে কমিয়ে দেবে, সব থেকে কমানো মানে কি, জিরো করে দেওয়া। এটা তো আমরা সব আমাদের ধরো পুকুরে স্নান করতে গেছো, তো চুল দিয়েছে, দেখো চুল খাড়া খাড়া মতো হয়ে যাবে, এবার যেই চলে আসবা দেখবো আবার চুলগুলো একে অপরের সাথে লেগে যায়। এইগুলো সব সারফেস টেনশনের জন্য হয়। ঠিক আছে, তাহলে এই কটা এক্সাম্পল একটুখানি মাথায় রাখো, এদিকে অঙ্ক দেওয়ার চান্স নেই কিন্তু দিতে পারে যে এই ঘটনাটা কেন হচ্ছে, ডিউ টু সারফেস টেনশন। এই এবার হেডিং করো, ভেরি ইম্পর্টেন্ট এটা পরীক্ষার জন্য, লেখো এক্সেস প্রেশার
বা এক্সেস প্রেশার দিয়েই হেডিং করার কিছু লাগবে না। দেখো এক এক করে মনে রাখতে হয়, একটা কন্টেনারের মধ্যে যখন আমি কোনো তরলকে নিই, তার যে ওপেন সারফেস এরিয়াটা সেটা এরকম ফ্ল্যাট হতে পারে, এরকম অবতল টাইপ হতে পারে, কনকেভ টাইপ আর কনভেক্স টাইপ হতে পারে, 3 রকম। ঠিক আছে, ওপেন এরিয়া, ওপেন সারফেস যেটা, এই নিচটাতে আমার তরলটা আছে। মনে রাখবা এই সারফেস এরিয়ার যে দিকটা কনকেভ টাইপ সেই পাশে প্রেসার হয় বেশি। কেন এটা বোঝা যায়, দেখো এইখানে এটা যদি কনকেভ টাইপ, এটা এ পাশটা হচ্ছে কনকেভ, এ পাশটা কনভেক্স টাইপ, এই তো এই পাশে লিকুইড আছে এখন, তাহলে এর যে সারফেস টেনশনটা এই বরাবর, তাহলে তার জন্য লব্ধি ফোর্স থাকবে নিচের দিকে। সারফেস টেনশন কেমন, ট্যানজেনশিয়াল হবে তো সারফেসের সাথে, তাহলে এই বরাবর হবে সারফেস টেনশন আর এই বরাবর হবে, এবং তার জন্য লব্ধি ফোর্স কোন দিকে হবে, এই বরাবর, টোটাল সারফেস টেনশন। তাহলে সেই সারফেস টেনশনের জন্য অ্যারাইজ করা যে লব্ধি ফোর্স, তাকে যদি এখন ওভারকাম করতে হয়, তাহলে আমার ওই পাশে বেশি ফোর্সের, ওই পাশে বেশি প্রেশারের দরকার। এই পাশে আমি দেখতে পাচ্ছি আমার লব্ধি ফোর্স আছে এই পাশে, তাহলে এই সারফেসকে যদি একই রকম থাকতে হয়, এরকমই থাকতে হয়, তাহলে আমার ওই পাশ সারফেস এরিয়া তো দুদিকেই সমান, তাহলে ও পাশটায় আমার দরকার প্রেশারটা বেশি হওয়ার। ঠিক আছে, তাহলে তুমি যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে ইন দি কনকেভ সাইড there will be an excess pressure আগের যে লব্ধি বলটা দেখানো ওটা ভুল হয়ে গেছে একটু। এই যে লিকুইড সারফেসটা সেটা এই কন্টেনারের উপরে উল্টো দিকে ফোর্স দেবে, তাই নিউটনের থার্ড ল অনুযায়ী কন্টেনারটা লিকুইড সারফেসের উপর উল্টো দিকে ফোর্স দেবে। ঠিক আছে, তাহলে এই দিকে হবে টি, এদিকে হবে টি, তাহলে টি এফেক্টিভ হবে উপরের দিকটায়, টি রেজাল্ট্যান্ট হবে উপরের দিকে, তার এক্সেস প্রেশার এদিকেই থাকবে, এবং এক্সেস প্রেশারের জন্যে তোমার ফোর্স হবে নিচের দিকে, এই যে সেইটা তোমার ওই টিআরকে ইকুয়াল করবে। ঠিক আছে, এবার ঠিক আছে, আর কোনো সমস্যা। এইটার ক্ষেত্রে কেমন হবে এক্সেস প্রেশার, তোমার এই হচ্ছে লিকুইড সারফেস, দাঁড়ো, এর এক্সেস প্রেশার নিচে থাকবে, তাহলে উপরের দিকে ফোর্স দেবে হচ্ছে ডিউ টু এক্সেস প্রেশার। তাহলে ঠিক ঠিক, তার মানে এই যে এই লিকুইড সারফেস তরল কঠিনকে দেবে উপরের দিকে ফোর্স, আর কঠিনটা সারফেসকে দেবে নিচের দিকে ফোর্স, এইটা হবে এই। তাহলে সেক্ষেত্রে রেজাল্ট্যান্ট থাকবে আমার এদিকে টিআর, আর উপরের দিকে আমার থাকবে এক্সেস প্রেশারের জন্য যে ফোর্স সেটা, তাহলে এক্সেস প্রেশার নিচের দিকে থাকবে সবসময়। ঠিক আছে, এটুকু বোঝা গেল। তাহলে এবারে কিছু কেস আছে, সেখানে আমরা ডেরিভেশনে যাচ্ছি না, কিছু কেসের ক্ষেত্রে এক্সেস প্রেশার কী করে ক্যালকুলেট করে সেগুলো একটু দেখে নাও। তাহলে এ নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দিয়ে কিন্তু প্রশ্ন পরীক্ষা আসে। প্রথমে লেখো লিকুইড ড্রপ,
এক্সেস প্রেশার কোন দিকে থাকবে? কনকেভ দিকটাতে এক্সেস প্রেশার থাকবে। তাহলে লিকুইড ড্রপ, এটা যদি তোমার সেই লিকুইড ড্রপ হয়, তাহলে এর ভেতরে কী আছে বলো? লিকুইড। বাইরে কী আছে? এয়ার। এর রেডিয়াস যদি ক্যাপিটাল আর হয়, সারফেস টেনশন যদি ক্যাপিটাল টি হয়, তাহলে বাইরের এয়ার প্রেশার পি অ্যাটমসফিয়ারিক, আর ভেতরে তাহলে হবে পি অ্যাটমসফিয়ারিক প্লাস পি ধরলাম, তাহলে এই পিটা হচ্ছে এক্সেস প্রেশার। তাহলে সেই এক্সেস প্রেশার পি সমান সমান মনে রাখবা 2T/R। বি নাম্বার, সোপ বাবল। বলে ফেলো কী হবে সোপ বাবলের ক্ষেত্রে? সোপ বাবলের দুদিকেই তো এয়ার, তাহলে এদিকেও এয়ার এদিকেও এয়ার, তাহলে পি সমান সমান 40/R, দুটো সারফেস তাই। তাহলে এবার লেখো এয়ার বাবল ইনসাইড ওয়াটার। এইগুলো দিয়ে কিন্তু প্রশ্ন আসে বেশ। এয়ার বাবল ইনসাইড ওয়াটার, এই যে এই পুরোটা ধরো, আচ্ছা সমুদ্রের মধ্যে তো একটা এয়ার বাবল তৈরি হলো, সেক্ষেত্রে এই দিকটা ওয়াটার, এই দিকটা হচ্ছে তখন ওয়াটার আছে, বাইরে ওয়াটার ভেতরে এয়ার। তাহলে এয়ার কোন দিকে? একটা দিকে, তাহলে সারফেস এরিয়া কটা? একটা, তাহলে এক্ষেত্রে তোমার পি হবে 2T/R। এই যে ভেতরটা শুধুমাত্র এয়ার আছে। পরের কেসটা দেখো, দুটো সোপ বাবল আমার কাছে আছে যারা আলাদা আলাদা রেডিয়াসের, দুটো সোপ বাবল, তারা মিশছে, মিশে কম্বাইন হচ্ছে আর কি। এইটার রেডিয়াস ছিল এইটা, এটার রেডিয়াস এটা ছিল, তাহলে এই রেডিয়াসটা না অন্য কোনো একটা রেডিয়াস তৈরি হবে এখন। এইটা ধরো নতুন যে কমন সারফেস এরিয়াটা সেটা হচ্ছে এটা ধরলাম। তাহলে এবার এইটা আমি ক্যালকুলেট করব কি করে? খেয়াল করো, এইটা ধরছি R1 রেডিয়াস, এটা ধরছি R2 রেডিয়াস। R1 রেডিয়াস, এটা হচ্ছে R2 রেডিয়াস। তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। তাহলে এই ছোটোটার এই দিকে রেডিয়াসটা কম, ছোটো রেডিয়াস কম, তাহলে এর এক্সেস প্রেশার বেশি ছিল, এর এক্সেস প্রেশার কম ছিল, তাই না? তাহলে আমি দেখো যখন এইটার ক্ষেত্রে ইকুয়েশান লিখব, কিভাবে ইকুয়েশান লিখতে পারি? এই কমন সারফেসটার ক্ষেত্রে যে এক্সেস প্রেশার, সেটা এর সারফেস এর এক্সেস প্রেশার বেশি ছিল, তার থেকে এর এক্সেস প্রেশারটা বাদ যাবে, এটুকুই। বুঝতে পারলাম না? টোটাল প্রেশার দিয়ে করতে পারো, টোটাল প্রেশার পি অ্যাটমসফিয়ারিক, তাহলে এর ভেতরে প্রেশার কত? PA প্লাস 40/R1, এর PA প্লাস বাবল, সব বাবল, তাহলে PA প্লাস 40/R2, ঠিক আছে? তাহলে এই দুয়ের মধ্যে প্রেশার ডিফারেন্স কী হবে? কিচ্ছু বুঝতে পারছো না। এটা PA, তাহলে এর প্রেশার কত বলো? P সমান সমান PA প্লাস 40/R1, এটা P সমান সমান PA, P অ্যাটমসফিয়ারিক, দুজনেরই তো আছে বাইরে, PA প্লাস 40/R2, এটা এক্সেস প্রেশার, আর বাইরের প্রেশার কত? PA, তাহলে টোটাল প্রেশার কত? PA প্লাস 40/R। তাহলে এখন এই দুয়ের মধ্যেকার প্রেশার ডিফারেন্স কত? সেটা হচ্ছে, এটা P ড্যাশ করি, তাহলে P বড় নাকি P ড্যাশ বড়? নিশ্চয়ই P বড়, কারণ R1 তো ছোটো, তাহলে P মাইনাস P ড্যাশ, এটাই প্রেশারের ডিফারেন্স এই দুয়ের, সেটাই হবে এখানের এক্সেস প্রেশার এই সারফেসের। এই যে কনকেভ সাইডটা এক্সেস প্রেশার থাকবে না, আর এপাশে এক্সেস থাকবে না, এপাশে থাকবে, কারণ এইটা হচ্ছে কনকেভ টাইপ। তাহলে P মাইনাস P ড্যাশ সেটা হবে নতুন 40/R, আর এর সমান, দেখো এটা এক্সেস প্রেশার। তা সেটা করলে আমার থাকবে হচ্ছে 40/R
R1 মাইনাস 40/R2 সমান 40/R। তারপর এখান থেকে R1/R1 মাইনাস 1/R2 সমান 1/R। এটা দিয়ে কিন্তু প্রশ্ন বিগত বছরে এসেছে, বেশ ইম্পর্টেন্ট। আরটা হচ্ছে কমন সারফেসের রেডিয়াস, কমন সারফেসের রেডিয়াস। মানে ওটা অন্য রকমের একটা বৃত্তের অংশ, অন্য একটা গোলকের অংশ, এদের কারোর সাথে সম্পর্ক নেই, ওইটাই বের করতে দেয় পরীক্ষায়। তাহলে এক লাইনেও বের করা যায়, দেখো গুণফল বাই বড়টা থেকে ছোটটার বিয়োগফল, এই মানে R ইকুয়াল টু R1 R2 বাই R2 মাইনাস R1, বড়টা থেকে ছোটটা বাদ, তাও করা যায়। এয়ার বাবেল আছে, তারা এয়ার বাবেল না সোপ বাবেল আছে, 40 ধরে ধরে করছি, তারা হচ্ছে আইসোথার্মালি একে অপরের সাথে যুক্ত হয়ে একটা বাবেল তৈরি করলো। তাহলে এখন যে তোমার ইয়েটা নতুন যেটা তৈরি হয়েছে যে বাবেলটা, তার রেডিয়াসটা কি হবে খেয়াল করো। পরের যে ডি নাম্বার মনে হচ্ছে ডি বাই, বলছে দুটো বাবেল আমার কাছে আছে, তারা আইসোথার্মালি একসাথে যোগ হলো। আইসোথার্মাল টেম্পারেচারের চেঞ্জ হবে না। তাহলে এর রেডিয়াস ধরলাম এ, এর রেডিয়াস ধরলাম বি, এর রেডিয়াস ধরলাম সি, রেডিয়াস ধরলাম সি। ঠিক আছে? তাহলে অ্যাটমসফিয়ারিক প্রেশার যদি পিএ হয়, তাহলে আমি কি লিখতে পারি দেখো, দেখো একটু আগে পেয়েছি এক্সেস প্রেশার পি ইকুয়াল টু তো 40/R। তো এখান থেকে ডাইমেনশনটা একটু মাথায় রাখো ভালো করে, এইভাবেই তোমার জিনিসটা লিখতে হবে। এখানে যেটা লিখবো পি অ্যাটমসফিয়ারিক, যেটা সেটা হবে ওই 40/R এর সমান, এইভাবে লিখতে হবে। তাহলে 40 আর আরকে আমি দেখো কীভাবে লিখছি, আর মানে তো রেডিয়াসের ইউনিট হবে, তাহলে সেটা হবে এরকম সি কিউব মাইনাস এ কিউব মাইনাস বি কিউব, আর উপরে হবে এর উল্টোটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই তাহলে আর এর দেখো ডাইমেনশনই থাকছে নিচে, এটা কিউব আছে ওপরে স্কোয়ার আছে। তাহলে এই এক্সপ্রেশনটা তুমি মুখস্থ রেখো, অথবা এখান থেকে এইভাবে লিখতে পারো টি ইকুয়াল টু পি এ ইন্টু সি কিউব মাইনাস এ কিউব মাইনাস বি কিউব হোল বাই 4 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। না, আয়তন সমান করলে হবে না, পিভি ইকুয়াল টু এনআরটি দিয়ে করতে হবে, আইসোথার্মালি তো, এই জন্য এর প্রমাণ করা যায় পিভি ইকুয়াল টু এনআরটি দিয়ে ওই এন যে মোল সংখ্যাটা ওইটা সমান করতে হবে। মুখস্থ আসে সেটা হচ্ছে যদি এটা আমরা বায়ুশূন্য স্থানে করতাম, ইন ফ্রি স্পেস দেখো এই পিএটা হয়ে যায় 0, তাহলে পিএ ইকুয়াল টু 0। দেয়ারফর পিএ 0 হলে এই যে এই জিনিসটা 0 হয়ে যাবে, এটা পুরো পিএ মানে টি ইন্টু এটা তো ছিল, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু 0। দেয়ারফর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার, দেয়ারফর সি সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই কোশ্চেনে পরীক্ষায় দিতে পারে, বললো ফ্রি স্পেসে আইসোথার্মালি দুটোকে কানেক্ট করা হলো, কি হবে এদের রেডিয়াসের মধ্যে সম্পর্ক কি? ধরো একটা ছোট সোপ বাবেল আছে, ছোট মানে স্মল রেডিয়াসের, আর একটা বড় সোপ বাবেল আছে। এদেরকে স্টপ কর্ক দিয়ে কানেক্ট করা আছে এই জায়গাটা। তাহলে কোনটাতে বলো প্রেশার বেশি, কোনটাতে কম? ছোটটাতে প্রেশার বেশি। এবার যদি স্টপ কর্কটা ওপেন করে দেওয়া হয়, তাহলে এই ছোটটার প্রেশার যেহেতু বেশি, এর থেকে বায়ু এর মধ্যে যাবে,
থেকে নিম্নচাপে যাবে, ফলে ছোটোটা ছোটোই হতে থাকবে যতক্ষণ না লিকুইডে পরিণত হচ্ছে বা ড্রপলেটে পরিণত হচ্ছে, আর বড়টা বড় হতে থাকে। তো এরকম প্রশ্ন পরীক্ষায় এসেছে আগেও, তো মাথায় রেখো। তাহলে ছবিটা আঁকো। লেখো অ্যাজ স্মল আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর, স্মল আর লেস দ্যান ক্যাপিটাল আর, therefore pressure inside the small soap bubble, smaller soap bubble is higher. Now if the stopcock বা কি লিখিত পারো, এটা কি ধরো, কি is opened, লেখো air goes from smaller to higher bubble, larger bubble, higher, larger bubble, and the larger bubble keeps on increasing its radius, and smaller bubble will decrease its radius. এটা মাথায় রাখো। অ্যাডহেসিভ ফোর্সের সাহায্যে। তাহলে লেখো 6 নম্বর টপিক, লেখো লিকুইড মেনিসকাস বা শেপ অফ লিকুইড মেনিসকাস। শেপ অফ লিকুইড মেনিসকাস, শেপ অফ লিকুইড মেনিসকাস। তো যদি কোনো সারফেস লিকুইড কোথাও থাকে, এটা ধরো কোনো একটা লিকুইড সারফেস, উত্তল, আমি ধরে নিচ্ছি উত্তল, এটা উত্তল টাইপ। তাহলে অ্যাডহেসিভ ফোর্স মানে হচ্ছে লিকুইড অণুগুলোর সাথে সলিড যে কন্টেনার তার অণুগুলোর মধ্যেকার ফোর্স। এটা সবসময় সলিডের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, মনে রাখবো। তাহলে এই যে অ্যাডহেসিভ ফোর্স, এটা লিখে রাখো, এফ এ ইকুয়াল টু অ্যাডহেসিভ ফোর্স সমান নর্মাল টু সলিড সারফেস। নর্মাল টু সলিড সারফেস, 3-4টে জিনিস মাথায় রাখলে এটা বোঝা যায় ভালো করে। দেখো, সেকেন্ড হচ্ছে এফ কোহেসিভ, এটা লেখো কোহেসিভ ফোর্স 45 ডিগ্রি টু সলিড সারফেস। তাহলে সেটা যদি আমরা এখানে একে একটু দেখাই, তাহলে এফ এ এটা হবে এদিকে ভেক্টর, আর এফ সি সেটা হবে এই যে এর সাথে 45 ডিগ্রি কোণে। তার মানে এফ এ আর এফ সি সবসময় 135 ডিগ্রি কোণে থাকে। দেয়ারফোর এফ এ অ্যান্ড এফ সি আর ইন 135 ডিগ্রি অ্যাঙ্গেল। এই টোটালটা 135। এবারে খেয়াল করো ভালো করে, মনে রাখতে হয়, এটা একটা ইম্পর্টেন্ট কথা। লেখো লিকুইড মেনিসকাস
is always perpendicular to the resultant of FA and FC, এই দুটোর যে রেজাল্ট্যান্ট তার সাথে মেনিসকাস সবসময় পারপেন্ডিকুলার হবে। তাহলে আমি যে ছবি এঁকেছি তাতে এতে রেজাল্ট্যান্টটা কেমন, এই যে মোটামুটি এটা একটু যাবে এদিকে, তাহলে এই যে এরকম হচ্ছে না, এরকম হচ্ছে না, তাহলে দেখতে পাচ্ছি এই মেনিসকাস রেজাল্ট্যান্টের সাথে পারপেন্ডিকুলার কি আছে? নেই। তাহলে অ্যাকচুয়ালি মেনিসকাসটা আঁকা ভুল হয়েছে আমার। কেমন হবে? এই যে এইটার সাথে পারপেন্ডিকুলার করে মেনিসকাস হবে, এরকম দেখো, এই যে মেনিসকাসটা দেখছো পারপেন্ডিকুলার, ছবিটা তাহলে ভুল হয়েছিল। তাহলে আমার ডিপেন্ড করবে যে এফ এ আর এফসির মান কেমন, তার উপর ডিপেন্ড করে আমার এই রেজাল্ট্যান্ট হবে এফ, এটাকে এফ বললাম, এফ হচ্ছে রেজাল্ট্যান্ট, তাহলে সেই এফ এর সাথে পারপেন্ডিকুলার করে মেনিসকাস থাকবে। এইবারে খেয়াল করো, আমি ধরছি এই এফ এর সাথে যে রেজাল্ট্যান্টটা সেটা আমার থিটা অ্যাঙ্গেল করে। তাহলে সেই ভেক্টরের ফর্মুলা ট্যান থিটা ইকুয়াল টু, তাহলে এটা একটু আগে লিখে রাখো, ট্যান থিটার আগে লেখো লেট এফ ভেক্টর মেক্স অ্যাঙ্গেল থিটা উইথ এফ এ। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু, খেয়াল করো, ট্যান থিটা ইকুয়াল টু হবে যার সাথে অ্যাঙ্গেল তাকে একলা বসাতে হয়, তো সে মনে নেই ভেক্টর, আর উপরে হবে এফসি সাইন 135 ডিগ্রি প্লাস এফসি কস 135 ডিগ্রি সমান সমান এফসি বাই √2 আর এফ এ মাইনাস এফসি বাই √2, তাহলে √2 দিয়ে গুণ করো, তাহলে উপরে হবে শুধু এফসি, নিচে হবে √2 এফ এ মাইনাস এফসি। দেখো এটা থাকছে। আমার কয়েকটা প্রশ্নের উত্তর এবার তুমি ফটাফট দিয়ে দাও, তাতে হয়ে যাবে শেষ। এটা দেখো, এই যে থিটাটা, সেটা যদি আমার 90 ডিগ্রি হতো, তাহলে এই দুটো সমান সমান হতো ট্যান থিটা ইনফিনিটি। তাহলে মেনিসকাস কেমন হতো? এই রেজাল্ট্যান্ট চলে আসতো এই বরাবর, মেনিসকাস হতো আমার কনকেভ হতো না প্লেন হতো, প্লেন মেনিসকাস হতো। যদি আমার থিটা সূক্ষ্ম কোণ হয়, অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, তাহলে আমার এইটা হতে হবে পজিটিভ, ট্যান থিটা হতে হবে পজিটিভ, তাহলে এইটা গ্রেটার দ্যান এফসি হতে হবে, তাহলে তখন এরকমই থাকবে সিচুয়েশন, বুঝতে পারছো? কিন্তু যদি থিটা আমার অবটিউজ অ্যাঙ্গেল হয়, তখন আমার এই যে এই রেজাল্ট্যান্ট এই ভেতরে ঢুকে আসবে এবং তখন তার সাথে পারপেন্ডিকুলার করে মেনিসকাস হবে, তখন উত্তল হবে। তাহলে তিনটে কেস এখানে আছে, একটা হচ্ছে থিটা যদি আমার 90 হয়, থিটা অ্যাকিউট হয়, থিটা অবটিউজ হয়। তাহলে 1 নম্বর সিচুয়েশন দেখো, থিটা ইকুয়াল টু আমি অ্যাকিউট নিলাম, ACU অ্যাকিউট, দেয়ারফর ট্যান থিটা ইকুয়াল টু পজিটিভ, দেয়ারফর এই যে হটটা আছে √2 এফ এ গ্রেটার দ্যান এফসি, এইটা হচ্ছে আসল রেজাল্ট, এইটুকুই হচ্ছে রেজাল্ট। এতক্ষণের আলোচনার মধ্যে রেজাল্ট হচ্ছে আমার এটুকু, যে অ্যাডহেসিভ ফোর্সের √2 গুণ কোহেসিভ ফোর্সের থেকে বেশি, সেটা হলে আমার থিটা অ্যাকিউট হবে। তাহলে লেখো মেনিসকাস উইল বি অফ কনকেভ টাইপ। এই ছবিটাই এখানে হবে, এখানে তো আমি থিটা এই করেই এঁকেছি, তাহলে এই ছবিটাই আঁকো তুমি ছোট্ট করে নিজের মতো করে বুঝে এঁকে নাও। থিটা 90 ডিগ্রি, 2 নম্বর, থিটার সমান 90 ডিগ্রি। থিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই যে ট্যান থিটা ইকুয়াল টু ইনফিনিটি হবে, ট্যান থিটা ইনফিনিটি, দেয়ারফর √2 এফ এ সমান সমান এফসি হবে। তাহলে সেই ক্ষেত্রে মেনিসকাস প্লেন হবে, এই যে মেনিসকাস এই বরাবর হচ্ছে তোমার এফ রেজাল্ট্যান্ট, এদিকে তোমার এফ সি, আর এদিকে মানে এদের মানটা এরকমভাবেই চেঞ্জ হয়ে যাবে যাতে তোমার রেজাল্ট্যান্টটা এটা হয়, এই যে। তাহলে এটা হচ্ছে এফ অ্যাডহেসিভ ভেক্টর, এই ঠিক আছে, আর এটা কন্টেনারটা টোটাল।
তাহলে দেখতে পাচ্ছ মেনিসকাসের সাথে এফটা পারপেন্ডিকুলার। আর থার্ড হচ্ছে 3 নম্বর, থিটা ইকুয়াল টু অবটিউজ অ্যাঙ্গেল। অবটিউজ অ্যাঙ্গেল, অবটিউজ মানে স্থূলকোণ, তাহলে ট্যান থিটা হবে নেগেটিভ। ট্যান থিটা নেগেটিভ, তাহলে এই যে এই হটটা এইটা ছোট হবে এফসি থেকে, তাহলে √2FA ইজ লেস দ্যান এফসি। সে কি? তাহলে এইটা এফসি। আচ্ছা একটা জিনিস দেখো, আমি রেজাল্ট্যান্টটাকে এঁকে নিই, তার সাথে 45 ডিগ্রিতে যাচ্ছে আমার এফসি, এফ কোহেসিভ। তাহলে এইটা হচ্ছে এই মানটা অনেক কম হবে, এই এফসির মানটা কম হবে, বুঝেছো? এই এফ এর মানটা কম হবে, এফ এর মানটা অত্যন্ত কম, দেখতে পাচ্ছ এফ এর মানটা কম, এবং রেজাল্টও তাই বলছে। কিন্তু √2F এর থেকেও এফসি বড়, তবেই তো এরকম রেজাল্ট হওয়া পসিবল। এই যে এটা হচ্ছে এফএ, এফসি, এটা এফএ, এফ এর মান অনেক কমে গেছে, আর এটা হচ্ছে আমার এফটা। সেক্ষেত্রে দেখো এই মেনিসকাস হচ্ছে কনভেক্স টাইপ। নেক্সট হচ্ছে 6 নম্বর না 7 নম্বরটা, যাই হোক, লেখো অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। বাংলা কি এর? স্পর্শকোণ। তাহলে এইটা হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, হচ্ছে কোনো একটা লিকুইড একটা কন্টেনারের মধ্যে আছে ধরো, তাহলে এই লিকুইডটার কন্ট্যাক্ট পয়েন্ট কোনটা? এর সাথে এইটা। তাহলে এই বিন্দুতে আমাকে একটা স্পর্শক আঁকতে হবে, কার ওপরে? একটা লিকুইড সারফেসের ওপরে, একটা সলিডের গা বেয়ে। এই দুই স্পর্শকের মধ্যে যে অ্যাঙ্গেল ইনসাইড দ্য লিকুইড, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্পর্শকোণ। এইটা সংজ্ঞা বিভিন্ন কায়দায় দেওয়া যায়, এটা সব থেকে সহজ একটা সংজ্ঞা। তাহলে 2 tangents are drawn, one on the solid, one on the liquid surface at the contact point of the solid contact point, then the angle inside the liquid is called angle of contact. তাহলে এটাকে থিটা দিয়ে প্রকাশ করলাম। জাস্ট লিখে রাখো এই সংজ্ঞাটা, একটু লেখো, প্রিন্ট করে অনেক কিছু আমরা পাই। দেখো এবার ছোট্ট ছোট্ট করে পয়েন্ট করে করে লেখো, খুব ইম্পর্টেন্ট। এই যে থিটা নিয়ারলি ইকুয়াল টু 0 ডিগ্রি ফর গ্লাস অ্যান্ড পিওর ওয়াটার, তাদের হাত চালাও। এই মানগুলো একটু জানার দরকার। থিটা নিয়ারলি একসাথে লেখো 8 ডিগ্রি ফর গ্লাস অ্যান্ড ট্যাপ ওয়াটার। ট্যাপ ওয়াটার মানে পিওর নয় একদম, তার মধ্যে আরও কিছু মিশে আছে। এটা ওয়াটার আর গ্লাসের সম্বন্ধে গেল। লেখো 0 ডিগ্রি মানে এই যে একদম গা বেয়ে যাচ্ছে এরকম। থিটা ইকুয়াল টু লেখো 90 ডিগ্রি ফর গ্লাস অ্যান্ড সিলভার অ্যান্ড পিওর ওয়াটার। রূপো সিলভার অ্যান্ড পিওর ওয়াটার। আচ্ছা এই জায়গাগুলোতে একসাথে লিখে রাখো ওয়েটস দ্য সলিড, একবারে লিখে দিয়ে এগুলো, মানে ভিজিয়ে দেয় সলিডটাকে। পাশে ব্র্যাকেটে লেখো ফর থিটা ইকুয়াল টু অ্যাকিউট অ্যাঙ্গেল হলেই ভিজিয়ে দেবে, থিটা অ্যাকিউট হলেই ভিজিয়ে দেবে। থিটা ইকুয়াল টু 90 হলে এটা দেখি, এটা কি, এটা লেখো ডাজ নট ওয়েট দ্য সলিড, একেবারে জেনেই নাও। আর নেক্সট লেখো থিটা নিয়ারলি ইকুয়াল টু 140 ডিগ্রি ফর গ্লাস অ্যান্ড মার্কারি। গ্লাস আর মার্কারির জন্য 140 ডিগ্রি, সিলভার অ্যান্ড পিওর ওয়াটার। আচ্ছা পরেরটা দেখো 140 গ্লাস আর মার্কারি।
এইটাও লেখো ডাজ নট ওয়েট দ্য, আচ্ছা কত না, ডাজ নট ওয়েট দ্য সলিড, ডাজ নট ওয়েট দ্য সলিড, এটাও ভেজাবে না, দেখো ফর থিটা ইকুয়াল টু অবটিউজ অ্যাঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল, ঠিক আছে। এখানে টেম্পারেচারের ওপর একটা ডিপেন্ডেন্স আছে, লেখো টেম্পারেচার যদি রাইজ করে থিটা ডিক্রিজ করে, থিটা ডিক্রিজ করে ফর এ সার্টেন পেয়ার, সার্টেন পেয়ার, এই যে পেয়ার দেখছি না সলিড আর লিকুইডের। নেক্সট পয়েন্ট লেখো থিটা ডিপেন্ডস অন সার্টেন পেয়ার্স, এক এক পেয়ারের ক্ষেত্রে এক এক রকম। আচ্ছা এটা সিলিন্ড্রিক্যাল লিকুইড সারফেস, তার রেডিয়াস যদি আর হয় তাহলে তার মধ্যে এক্সেস প্রেশার টি বাই আর, এটা একটু অ্যাড করো। আর যদি আনইকুয়াল রেডিয়াই নিয়ে হয়, এই যে এটা R1 রেডিয়াসের, এটা R2 রেডিয়াসের যদি হয়, তাহলে আগের মতোই ফর্মুলা, তোমার পি যেটা এক্সেস প্রেশার সেটা 2T বাই আর হতো, তো এটা হবে 1/R1 প্লাস 1/R2। না সিলিন্ডার কেন, এটা আনইকুয়াল রেডিয়াসের এবং দুদিকে এয়ার আছে, এদিকেও এয়ার এদিকেও এয়ার, না দুটো সারফেস এরিয়া করে করে এমন একটা বাবল যেটা এরকম এরকম, হ্যাঁ দুটো আলাদা আলাদা রেডিয়াসের আছে, কার্ভেচারগুলো ডিফারেন্ট। আর যদি ভেতরটা পুরোপুরি ধরো লিকুইড আছে তাহলে এখানে 2R থাকবে না, শুধু টি বাই। খেয়াল করে দেখো এটাই যদি সিলিন্ডার ভিতরে পুরো লিকুইড ধরো, তাহলে একটা দিকে হচ্ছে এয়ার আছে, তবে টি বাই আর, আর যদি তোমার ভিতরে বায়ু থাকে তাহলে 2T বাই আর হবে এই সিলিন্ডারটারই। কেন, এখান থেকে তো 2 আসবে, ধরো এরা ইকুয়াল রেডিয়াই হয়ে গেল, তাহলে এটাই তো 2/R হবে, সেই 2 আর এই 2 মিলে 40/R। যে সেই ছোটো ছোটো জিনিসগুলো একটু মাথায় রাখো, দেওয়ার চান্স কম, কারণ এসব দিয়ে প্রশ্ন তো আসে না, কিন্তু আছে, দিয়ে দিতে পারে, দিয়ে দিলে কী হয় ছেড়ে চলে আসতে হবে, পুরো কিছু করার থাকবে না। এবার কি মাধ্যমে, এটাই যদি লিকুইড হতো ভিতরে তাহলে এটা টি হতো, শুধু টি, তাহলে আর এইটা থেকে 2 আসতো, হ্যাঁ এরকমভাবে মাথায় রাখবো। নেক্সট লেখো, নেক্সট হবে 8 নম্বর টপিক মনে হচ্ছে, সেটা হচ্ছে ক্যাপিলারিটি। ক্যাপিলারিটির বাংলা হচ্ছে কৈশিকতা, হ্যাঁ ক্যাপিলারিটি বা কৈশিকতা। এ দেখো ক্যাপিলারি টিউব, এই অর্থটা হচ্ছে চুলের মতো সূক্ষ্ম কোনো সরু নলকে বলি ক্যাপিলারি টিউব, অত্যন্ত সরু, এবং এরকম সরু নলে পৃষ্ঠ টানের জন্য তরল উপরে আরোহণ করে বা নিচে অবতরণ করে। তো ছবিটা খেয়াল করো, এইটা ধরো একটা জলের পাত্র, তার মধ্যে একটা ক্যাপিলারি টিউবকে আমি রেখেছি, এবং জলের তলটা ধরো এই পর্যন্ত, এটা জলের তল, হ্যাঁ তাহলে দেখা যাবে এই ওয়াটার লেভেলটা একটা সার্টেন হাইটে উঠবে, এই তো আছে জলের তল, তার থেকেও উপরে উঠে যাবে। কেন উঠছে একটু পরে এক্সপ্লেন করব। এবার এটাই যদি এটা ওয়াটার, তাহলে এটা ওয়াটার আর এটা গ্লাস, অত্যন্ত সরু নল কিন্তু এটা। একইভাবে যদি আমি পারদ নিতাম, তার মধ্যে গ্লাসকে যদি আমি গ্লাসের একটা ক্যাপিলারি টিউব যদি দিতাম, এটা ভুল হয়েছে, হ্যাঁ অবতল হবে, এটা অবতল, ভুল হয়েছে, এটা উত্তলটাকে অবতল করো, এটা অবতল করো, ভুল মানে মারাত্মক ভুল একটা, ওটা অবতল টাইপ হবে কিন্তু, হ্যাঁ। আর এবার হচ্ছে যদি পারদকে নিতাম, এই জি ধরো মার্কারি, তাহলে দেখা যাবে তার অবনমন হতো ওখানে, এবং সেটা উত্তল টাইপ হতো। তাহলে পারদ এ পাশে আছে এতটা পর্যন্ত, কিন্তু ভেতরে আছে দেখো এই পর্যন্ত, এইটা, এই যে ঘটনাটা, এটাকেই বলে ক্যাপিলারিটি।
তো এবার জুরিনের সূত্র এখানে আছে, সেটা আমরা একটুখানি পড়বো। জুরিনস ল দেখো কি বলছে জুরিনস ল। জুরিনের সূত্র বলছে ধরো এরকম একটা ক্যাপিলারি টিউব আছে, সেই ক্যাপিলারি টিউবে কতটা পর্যন্ত তরল উঠতে পারে সেটা একটু দেখা যাক। একটু বড় করে ক্যাপিলারি টিউবটা আঁকছি। এইটা হচ্ছে জলের তলটা, জল আর কাঁচ দিয়েই করছি, তাতে কি হবে জলটা উঠবে উপরে। তাহলে তার উপরই তলটা এরকম কনকেভ টাইপ হবে, কনকেভ টাইপ হবে মানে অবতল টাইপ হবে। এবং এই হাইটটাকে ধরে নিচ্ছি আমি স্মল এইচ, স্মল এইচ। তরলের ঘনত্ব হচ্ছে রো। এবং এই যে ক্যাপিলারি টিউবের রেডিয়াস, সেই রেডিয়াসটাকে আমি ধরছি স্মল আর। তাহলে একটু আগে আমি যেটা বলছিলাম দেখো, এই পয়েন্ট অফ কন্ট্যাক্টে এই যে কঠিনটার উপরে তরল ভেতরের দিকে ফোর্স দেবে, কিন্তু কঠিনটা তরলের উপরে ওপরের দিকে ফোর্স দেবে। এই যে এটা টি। এবং দেখো এই টিকে যদি দুটো অংশে আমি এখন ভাঙি, তাহলে এই ভেতরের দিকের অ্যাঙ্গেলটা ছিল থিটা, তাহলে এটাও হবে থিটা। এই যে দেখো এই যে এটা ছিল না থিটা স্পর্শকটা, সেই স্পর্শকটাই তো উপরে আঁকা। তাহলে এইটি হবে আমার টি কস থিটা, এইটি হবে আমার টি সাইন থিটা। এটা একটা ক্ষুদ্র পয়েন্টে, এক্ষুনি আমার ভিডিও অফ হয়ে যাবে, তাড়াতাড়ি করো। টি কস থিটা সাইন থিটা, তাহলে টি হচ্ছে আমার তো একক দৈর্ঘ্যে বল, তাই না বলো? ও দাঁড়াও, বিপ্রতিপকন কোনটা হচ্ছে? এটা থিটা হলে, ও ভুলেছে, এটা থিটা শুরু করছে। বিপ্রতিপকন তো এটা, দেখো এই যে এই রেখা রেখা বিপ্রতিপকন, তাহলে উপরেরটা থিটা, এটা সাইন। তাহলে এটা হচ্ছে টি সাইন থিটা হবে, আর ওটা কস থিটা হবে, এটা টি কস থিটা, ভুল হয়ে গেছে। তাহলে টি কস থিটা, তাহলে টি হচ্ছে আমার একক দৈর্ঘ্যে বল, তাই না বলো? হ্যাঁ কি না? তাহলে এখানে কতটা দৈর্ঘ্য আছে? 2 পাই আর, পরিধিটা 2 পাই আর তো, তাহলে 2 পাই আর ইন্টু টি কস থিটা, এটা হচ্ছে টোটাল ঊর্ধ্বমুখী বল। আর টি সাইন থিটাগুলো একে অপরকে তো ক্যান্সেল আউট করছে। তাহলে এইটাই আমার হবে এই এইচ দৈর্ঘ্যের যে তরলটা উপরে উঠেছে তার ওজনের সমান। তাহলে পাই আর স্কোয়ার হচ্ছে এরিয়া ইন্টু এইচ আয়তন ইন্টু রো হচ্ছে তরল ইন্টু জি। ঠিক আছে? তাহলে এখান থেকে এইচের যে ফর্মুলা পাচ্ছি 2t cos থিটা বাই আর রো জি, এটা হচ্ছে ফর্মুলা তোমার ঠোঁটস্থ রাখতে হবে সব অঙ্ক করার জন্য। 2t cos থিটা আর রো জি, তাহলে এইচ ইজ প্রপোর্শনাল টু দেখতে পাচ্ছ 1/r। তাহলে একটা ক্যাপিলারি টিউব সে যত সরু হবে তাতে বেশি দূর পর্যন্ত তরল আরোহণ করবে। বলো তো দেখি গ্র্যাভিটি ফ্রি স্পেসে এই তরল কতটা পর্যন্ত থাকবে, বাদেও থাকবে কিনা? ইনফিনিটি, তাহলে পুরো টপ পর্যন্ত উঠে যাবে তরলের এটা। তাহলে এটা লিখে রাখো, ইন গ্র্যাভিটিস ফ্রি স্পেস